অনেক দিন আগের কথা বলছি, প্রায় 200 বছর আগের। সেই সময় নদিয়া জেলার কুমারখালী ছিল একটি প্রসিদ্ধ পল্লী। সেখানে বহু ভদ্রলোকের বাস ছিল। আমরা আজকাল গোয়াড়ি, কুষ্টিয়া, রানাঘাট প্রভৃতিকে নদিয়া জেলার প্রধান স্থান বলে পরিচয় দিয়ে থাকি, কিন্তু এমন একদিন ছিল যখন এই সকল স্থানের নাম ছিল লোকের অজানা। তখনকার দিনে রানাঘাট রানা নামে এক কুখ্যাত ডাকাতের নামে পরিচিত ছিল। নমস্কার, আমি শুভজিৎ। তোমাদের জন্য আজ থাকছে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা একটি ডাকাতের গল্প। তোমরা অনেকেই হয়তো জানো না, যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা প্রতিটি গল্প বাস্তব ঘটনা অবলম্বনেই তৈরি। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, কেরি সাহেবের কুঠি। রানা ডাকাতের ঘাঁটি ছিল বলে রানাঘাট নামে পরিচিত ছিল গ্রামটি। ঘাঁটি থেকে রানা ডাকাত নিত্য ডাকাতি করতে বার হতো। এমন একদিন ছিল, আমরা নিজেরাও অনেক সময় শুনেছি, কৃষ্ণনগরের উত্তর দিকে খড়িয়া নদীর পাড়ে ছিল গোয়াড়ি, এক বিশাল অরণ্যপূর্ণ স্থান। সেই ভীষণ জঙ্গলে থাকত সেকালের বিখ্যাত দস্যু দলপতি বিশ্বনাথ বাবু ও তার অনুচর বৈদ্যনাথ প্রভৃতি। তাদের ভয়ে ওই পথে কেউ যাতায়াত করত না। 2-4 জন সাধারণ মানুষ, যেমন চাষি, মজুর প্রভৃতি লোকেরা ছোট ছোট কুঠির বানিয়ে সেখানে বাস করত। তারা বড় একটা ডাকাতের ভয় করত না, কেননা কি বা তাদের আছে যে ডাকাত নেবে। তবে ছিল বাঘ ভাল্লুকের ভয়। তারা ওই সব জানোয়ারের ভয়ে এক প্রহর বেলা থাকতেই দরজা বন্ধ করে রাখত। কিছুদিন পর রেল যোগাযোগের জন্য কুষ্টিয়াতে রেল লাইন স্থাপিত হলো, স্কুল হলো। স্বাস্থ্যকর স্থান বলে স্থানটি ধীরে ধীরে উন্নত হতে লাগলো। তাছাড়া কুষ্টিয়া নদীর তীরবর্তী স্থান বলে ব্যবসা বাণিজ্যের বিশেষ সুবিধে থাকায় নানা দিক থেকে নানা শ্রেণীর লোক দলে দলে এসে সেখানে বাস করতে লাগলো। এখানকার হাট, বাজার, দোকানপাট সর্বত্র লোকজনের ভিড়। নদী তীরে অসংখ্য নৌকা। সকাল থেকেই সেখানে হইচই শুরু হয়ে যেত, কিন্তু বুনিয়াদি অধিবাসী তখন কেউ বড় একটা ছিল না সেখানে। কেবলমাত্র ছিল দুর্দান্ত ডাকাত কুঠিয়াল কেরি সাহেবের প্রকাণ্ড কুঠি এবং অসংখ্য লাঠিয়াল। কেরি সাহেবের নাম সাধারণের কাছে পরিচিত ছিল সাহেব ডাকাত কেরি। কেন তার এইরূপ নাম ছিল সে কথাই বলছি। সেই সময় কৃষ্ণনগর ছিল নদিয়ার রাজধানী, এক কথায় লক্ষ্মীর কুঞ্জবন। আর কুমারখালী ছিল নদিয়া জেলার ম্যানচেস্টার। সেখানে অনেক তাঁতি নানা রকমের বস্ত্র তৈরি করত। তাছাড়া সেখানে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেশমের কুঠি। সেখানকার নীল শাড়ির মনোরম নীল রঙের জন্য সাহেবদের লোভ হতো। ওই সময় আমাদের দেশে নীলের চাষ প্রচলিত ছিল। মেঘের মতো ঘন সন্নিবদ্ধ নীলবনে শত শত বিঘা জমির উপর বায়ু ভরে দুলত। গরিব চাষিরা দাদর নিয়ে নীল বুনত। কেরি সাহেব ছিলেন কুঠিয়াল। কোনো কৃষক যদি নীল চাষের জন্য দাদন নিতে অস্বীকার করত, তবে আর রক্ষা ছিল না। কেরি তার লাঠিয়াল দল নিয়ে তাদের উপর আক্রমণ করত। ঘর বাড়ি তো লুট করতেনই, গরিব নীল চাষিদের বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দিতেন। চারিদিকে পুরুষের ও নারীর হাহাকারের ধ্বনি উঠত। তারা যে যেদিকে পারত ছুটে পালাত। কাজেই কেরি সাহেবের দুর্ব্যবহার ও অত্যাচারে কুষ্টিয়ার ওই অঞ্চল ছিল বিপন্ন। কেরির নাম শুনলে লোক শিহরিত হয়ে উঠত। একবার জলতি নামে একটি গ্রামের লোকেদের ওপর ডাকাত কেরি সাহেব অতি ভীষণভাবে অত্যাচার করেন। গ্রামবাসীরা দল বেঁধে সাহেবের লাঠিয়ালদের আক্রমণ মিলিতভাবে বাধা দেয়। তারা বলে,
আমরা মরব, তবু সাহেবের দাদন নিয়ে জুতো লাঠি খাবো না। কি করবি? হ্যাঁ, কি করবি কতরা? তারা সকলে দা, কুড়ুল, লাঠি, বর্ষা নিয়ে বাধা দিল সেই সাহেবের লাঠিয়ালদের। লাঠিয়ালরা পারল না উৎপীড়িত সেই সব নীল চাষিদের প্রজাদের কুঠিতে আগুন ধরিয়ে দিতে। কেরি সাহেব প্রজাদের এত বড় স্পর্ধা সহিবেন কেন? তার লাঠিয়াল সর্দারের নাম ছিল জয়রাম। জাতিতে সে ছিল ডোম, ব্যবহারও ছিল অত্যন্ত অধম। তার হাতে কোনো চাষি ধরা পড়লে কেরির এই পাষণ্ড অনুচর তার গায়ের চামড়া টেনে তুলতে মাত্র বাকি রাখত। সে ছিল সাহেবের একান্ত অনুগত। এমন অন্যায় কাজ ছিল না যা সে সাহেবের আদেশে করতে পারত না বা করত না। সেদিন সন্ধ্যায় কেরি সাহেব বারান্দায় বসে চাষিদের আগমন প্রত্যাশা করছিলেন। নদীর পাড়ে প্রায় 100 বিঘা জমিতে কোনো চাষ হয় না। চাষিদের দাদন দিয়ে চাষের ব্যবস্থা করবেন। তার টেবিলের ওপর থরে থরে টাকা সাজানো ছিল। চাষিদের নাম এবং কাকে কত টাকা দেবেন সেটা পর্যন্ত তিনি ঠিক করে রেখেছিলেন। এমন সময় জয়রামকে ও তার অনুচরদের ম্লান মুখে ফিরতে দেখে কেরি সাহেব বললেন, জয়রাম, কি খবর আছে? হুজুর, তারা আমাদের কথা শুনল না। সাহেব চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন এবং চিৎকার করে বললেন, You damn stupid fool! झूठ बात बोलता काहे? না হুজুর, মিথ্যে কথা বলছি না। আমি মিথ্যে কথা বলিনি। এই দেখুন, পিঠে দেখুন মারের দাগ। सब झूठा। तुम अपना से ऐसा किया। Be ready. चलो हमारे साथ। हम देख लेंगे ऐसा बिया जो भी हुआ। ऐसा ही घरा लेकर आओ। You man जल्दी करो। जयराम, चलो चलो सब लाठियाँ लेके हमारे साथ। কেরি প্যান্টের 2 পকেটে 2টি পিস্তল নিয়ে দ্রুত বেগে চলল প্রজাদের দমন করার জন্য। ঘোড়া দ্রুত বেগে ছুটিয়ে চলল সেই নিরীহ চাষিদের পল্লীর দিকে। সাহেব এসে দেখলেন পল্লীখানা একেবারে নীরব নিস্তব্ধ, জনপ্রাণী কেউ নেই। পাশেই গড়াই নদী বয়ে যাচ্ছে। সাহেব নৌকোর ঘাটে গিয়ে দেখলেন একখানি নৌকোও নেই। ক্রুদ্ধ মহিষের মতো তর্জন গর্জন করে জয়রামের পিঠে 2 ঘাপ বেত মেরে সাহেব বললেন, जयराम তুমি লায়ার আছে, জলদি চলো কুঠি মে। এই বলে সাহেব শূন্যে 2-4টি গুলি ছুঁড়ে মনের দুঃখে, রাগে, হতাশায় কুষ্ঠিয়া কুঠির দিকে চললেন। পরদিন সংবাদ পেলেন চাষিরা দলে দলে নৌকায় করে, গাড়ি করে, পায়ে হেঁটে মেহেরপুরের দিকে চলে গিয়েছে। সাহেব শুনে চিন্তায় পড়লেন। কি করবেন? তার একমাত্র চিন্তা এখন মেহেরপুর। সেই সময় মেহেরপুরে ছিলেন এক মহাপরাক্রান্ত জমিদার। তার নাম ছিল বাবু মথুরানাথ মুখোপাধ্যায়। তার প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার লাঠির চোটে দুর্দান্ত নীলকর সাহেবেরা মেহেরপুরে ত্রিসীমানায় ঘেঁষবার সাহস করত না। সকলে তাকে ভয় করত। মথুরানাথ একদিকে যেমন ছিলেন পরাক্রান্ত জমিদার, তেমনি অন্যদিকে ছিলেন প্রজাবৎসল মহানুভব জমিদার। প্রজারা তার নাম দিয়েছিল রাজাবাবু। সেদিন দুপুরে তিনি সেরেস্তায় বসে জমিদারি কাজকর্ম দেখছিলেন। এমন সময় জলতি গ্রামের নীল চাষিরা দলে দলে এসে তার কাছারিতে লুটিয়ে পড়ল। রাজাবাবু, আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন বাবু, আপনি আমাদের মা বাপ। মথুরানাথ গম্ভীর স্বরে বললেন,
তোরা খেয়েছিস? কে খাতি দেবে রাজাবাবু? তারপর তারা যে কেরি সাহেবের অত্যাচারে নীলের দাদন না নিয়ে প্রাণ রক্ষার জন্য তার কাছে আশ্রয় নিয়েছেন সে কথা বলতে বলতে কাঁদতে লাগলো। মথুরাবাবু বললেন, যা যা, আগে খেয়ে নে, তারপর ব্যবস্থা হবে। কোনো ভয় করিস নে। যা যা, এখন যা। দুর্দান্ত কেরি সাহেব এই অপমান সহ্য করবেন কেন? পরদিন মথুরাবাবুর কাছে চিঠি দিয়ে একজন লোক পাঠিয়েছিলেন। চিঠির মর্ম ছিল এই রকম: মথুরা বাবু, আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। আমার প্রজারা বিদ্রোহ করে এবং আমাকে অপমান করে আপনার আশ্রয় গিয়াছে। আপনি যদি তাহাদের ফিরিয়া না পাঠান তবে অনর্থক একটা বিভ্রাট ঘটিবে। কাজেই আপনি বিবেচনা করে যথা কর্তব্য করিবেন। এজন্য যদি পরে কোনো দাঙ্গা হাঙ্গামা বাধে সেটা আপনার জন্য বাঁধিবে। আপনি কি করিবেন সেটা আমাকে জানাইবেন। এই চিঠির উত্তর দিলেন মথুরানাথ বাবু। কেরি সাহেব, আমার কথা এই যে যারা আমার কাছে আশ্রয় নিয়েছে তাদের আমি আশ্রয়ে রাখব। যদি আপনার সঙ্গে দাঙ্গা বাঁধে তবুও আমি এই দরিদ্র প্রজাদেরকে আপনার দুর্দান্ত লাঠিয়ালদের কাছে পাঠাবো না। এটি মথুরানাথ মুখোপাধ্যায়। সাহেব যখন এই চিঠি পেলেন তখন একেবারে রেগে অগ্নিশর্মা হলেন। জয়রামকে ডেকে দাঁতে দাঁত ঘর্ষণ করে বললেন, रेडी हो जयराम, मथुरा बाबू का बाड़ी लूट करेंगे। हम इटाके पीछे मरबो। बी रेडी जयराम, बी रेडी। জয়রাম নতজানু হয়ে বললেন, সাহেব, এই কাজটি করবেন নাই। মেহেরপুরের রাজাবাবুর হাজার হাজার লাঠিয়াল আছে। রাগে উত্তেজনায় কেরি সাহেবের লাল মুখ আরও লাল হয়ে উঠল। মেহেরপুরে সাহেব নিজে চললেন ঘোড়া চালিয়ে মথুরাবাবুর বাড়ির দিকে। মথুরাবাবু প্রভাবশালী জমিদার, লোকজনে পরিপূর্ণ বৃহৎ সুন্দর বাড়ি সবসময় গম গম করে। তিনি জানতেন দুর্দান্ত কেরি সাহেবকে। তিনি ওই বিপন্ন নীল চাষিদের ডেকে বললেন, শোন, তোদের বাজাতে গিয়ে আমাকে কেরির মতো নীলকর সাহেবের সঙ্গে লড়াই করতে হচ্ছে। তোরা যদি সাহেবের তল্লাটে যেতে চাস তবে তোদের বাধা দেব না, আর যদি এখানে থাকতে চাস তবে তোদের চাষের জমি দিয়ে সব ব্যবস্থা আমি করে দেব। এবার তোরাই বল কি করবি। আমরা আপনার চরণ ছেড়ে কোথাও যাব না রাজাবাবু। বেশ, তবে থাক গিয়ে নিরাপদে। এই হাঙ্গামা মিটলেই তোদের সব বিলি ব্যবস্থা করে দেব। হুজুর, আপনি আমাদের মা বাপ। আপনার কথা অমান্য করে আমরা চলব না। সত্যি সত্যি দাঙ্গা বাঁধল। কেরি সাহেব তার সমুদয় লাঠিয়াল লোকজন এবং চৌকিদার নিয়ে আসলেন। মথুরানাথ আগে থেকেই এই আশঙ্কা করেছিলেন। মেহেরপুরের খালের অপর পারে দুই দলে হলো ভীষণ দাঙ্গা হাঙ্গামা। বন্দুক, বর্ষা, তরোয়াল চলল। লাঠিয়ালদের মধ্যে চলল ভীষণ লাঠালাঠি। মথুরানাথ বাবু তার দলের সর্দার লাঠিয়ালদের বলে দিলেন, দেখো ভীম সর্দার, কেরি সাহেবের মাথা আমার চাই। ও বড় বার বেড়েছে। ভীম সর্দারের আকৃতি যেমন ছিল ভীমের মতো,
প্রকৃতিও ছিল তেমনই ভয়ঙ্কর। ভীম সর্দার ভীমের মতো বিক্রমে গিয়ে ঘোড়ার লাগাম টেনে ধরে কেরি সাহেবকে লাঠির ঘায়ে মাটিতে ফেলে দিলেন। কেরি সাহেব চাল কুমড়োর মতো গোড়াগড়ি খেতে লাগলো। যদি জয়রাম ও তার দলের কয়েকজন সঙ্গী এসে সাহেবকে সেখান থেকে নিয়ে না পালাতো, তবে সাহেবের জীবন সেখানেই শেষ হতো। তবু ভীম সর্দারের লাঠির ঘায়ে সাহেবের একটি হাত এবং একটি পা একেবারে জখম হয়ে গিয়েছিল। এই ঘটনার কয়েক মাস পরে কেরি সাহেব শেষটাই কুষ্টিয়া ছেড়ে চলে যান। তার লাঠিয়াল দল ছত্রভঙ্গ হয়ে যায়। কুষ্টিয়া শহরের এক প্রান্তে অনেক দিন পর্যন্ত কেরির কুঠিরের ধ্বংসাবশেষ বিদ্যমান ছিল। মথুরা বাবুর দুর্দান্ত সাহস ও বীর বিক্রমের জন্য তার জীবিত কালে নীলকর সাহেবেরা মেহেরপুরের অঞ্চলের দিকে ঘেঁষার সাহস করত না, ঘেঁষেও নি। নীলকর সাহেবেরা তার নামে ভয় পেত এবং বলতো, ডেঞ্জারাস জমিদার মথুরা বাবু। সত্যি সত্যি মথুরানাথ বাবু ছিলেন মহৎ ও সাহসী এবং মহাপরাক্রান্ত জমিদার। নমস্কার, আমি শুভজিৎ। এই রকমের আরও অনেক ডাকাতের গল্প এবং ঐতিহাসিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিওর সাথে।